ওই শুনছেন? আপনাদের কি বলতেছি, আপনাদের এই প্রিয় চ্যানেল থেকে আমি সাব্বির। আপনাদের এই প্রিয় চ্যানেলের এক একটা রহস্যময় মাফিয়া গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, এ গল্পে সিজন 1। অব্র গোসল করে বাহিরে আসে। খাবার টেবিলে বসে সবাই। অব্র বসে খাবার খেতে থাকে। তখনই আশরাফ সাহেব বলেন, অভ্র, তোর লেখাপড়া কেমন চলছে? তোকে তো বলেছিলাম বিজনেস দেখাশোনা কর, তা না গ্রাজুয়েট শেষ করে নিজের মতো যা ইচ্ছা করবি বললি। কেমন করছিস পড়াশোনা? এই তো বাবা। আব্বু, আপনার ছেলে একটুও লেখাপড়া করে না। সে কি করে জানেন? সে শুধুই মেয়েদের পেছনে ঘুরে ঘুরে বেড়ায়। একবার এই মেয়ে, আরেকবার ওই মেয়ে, সেই মেয়ে, এমন করে সারাদিন ভার্সিটিতে গিয়ে। অব্রের গলায় পানি আটকে যায়, একদম আকাশ থেকে পড়ে যেন। সে তো অবাক হয়েছে, সাথে বাড়ির সবাইও অব্রের দিকে হাঁ করে তাকিয়ে আছে। অনুহি যে এসব বলবে অব্র তো কল্পনাই করেনি। অনুহির মুখে শয়তানি হাসি, যেটা অব্র ঠিকই বুঝতে পারছে। অব্র যে কিনা মেয়েদের কাছ থেকে সবসময় দূরে থাকে, আর আজ এটা শুনতে হচ্ছে। অনুহি পুরো ফাঁসিয়ে দিল অব্রকে। কি ব্যাপার অভ্র, এসব কি শুনলাম? সত্যি কি তাই? অনু কি বললে? মা, আমি এসব ও এগুলোই করে। ফার্স্ট ইয়ারের তিন্নি নামের মেয়েটার সাথে সে হাত ধরে বসে থাকে। বিশ্বাস না হলে ওর বন্ধুদের থেকে জিজ্ঞাসা করবেন। অব্র মুখে খাবার ছিল, সেটা চিবুতেই ভুলে গেল। অনুহির দিকে তাকালো সে। অনুহি অব্রের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অভ্র, বৌমা যা বলেছে তা কি সত্যি? অব্র ঝাড়ি শুনে অব্র তো আরো ভয় পেয়ে যায়। নিজেকে সামলে নিয়ে বলে, নাউজুবিল্লাহ, তবা তবা, তোমার বৌমা মিথ্যা বলছে। আমি এমন কিছুই করি না। না আব্বু, আপনার ছেলে মিথ্যে বলছে। আমার কাছে প্রমাণ আছে। একদমই না আব্বা, তোমার বৌমা মিথ্যা বলছে। আমি একদম ভালো ছেলে, সবসময় পড়াশোনা করি, কোনো মেয়ের আশেপাশেই যায় না। অভ্র এমনই, বউ থাকলে সে অন্য মেয়েদের দিকে যায়। বেয়াদব। মা, তুমিও? অনুহি, আমাদের অভ্র মোটেও এমন না। মিথ্যা বলো কেন? আমি জানি সে কেমন ছেলে। এসব বাদ দাও তোমরা, এমন কথা বলবা না। তানিয়ার কথা শুনে অনুহির মুখের হাসি চলে যায়। অব্রের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। অব্র তো বুঝতে পারছে না অনুহি কেন রাগ করলো। বেশ তো মুচকে হাসছিল। তবে অব্রের পক্ষে কেউ থাক বা না থাক, তানিয়া ভাবে ঠিকই অব্রকে বিশ্বাস করে। অব্রের পক্ষে কথা বলবে। হয়েছে হয়েছে, এবার চুপচাপ করে খেয়ে নাও। অনেক বকবক করা হলো। আর কেউ কোনো কথা বলল না। সবাই যে যার মতো খেয়ে রুমে চলে যায়। অব্র রুমে এসে ফোন চাপতে থাকে। একটু পর অনুহি আসলো রুমে। অনুহিকে দেখে অব্র মুচকি হাসলো। অনুহি রেগে যায়, প্রশ্ন করে, এভাবে হাসছিস কেন? না, এমনি। তবে আমাকে পচাতে গিয়ে নিজেই রেগে গেলেন। রুম থেকে বের হ, আমি পোশাক চেঞ্জ করব। আমি তো আপনার স্বামী, আমি থাকলে সমস্যা কোথায়? তুই বের হবি? অনুহি রেগে ঝাড়ি দিয়ে কথাটা বলল। অব্র ভয় পায়, দ্রুত রুম থেকে বের হয়ে গেল। অব্র এমন একখানা বউ পেয়েছে, সে পুরোই একটা কাঁচা মরিচ। অব্র ফোন চাপতে থাকে, তখনই কল আসে। অব্র রিসিভ করে, সাকিবের কল। হ্যাঁ ভাই, কি হয়েছে? আবির ক্লাবে আয় তো। আচ্ছা। অব্র দ্রুত বের হয় ক্লাবের জন্য। কিছু সময় পর সে সেখানে আসে। রাজকে দেখতে পায়। অব্র ভিতরে প্রবেশ করে, রাজ বসে থাকতে দেখে। কি হয়েছে ভাই? রাজ কি বলে শোন। ওর সাথে কথা বলার ইচ্ছে নেই। ওই রাখ তোদের ডং, আমি এখানে আসছি ডিল করতে। শোন, আমি তোদের সবাইকে 5 কোটি টাকা করে দেব। আমার বিজনেস ঝামেলা করবি না। ভার্সিটিতে আমার লোকেদের যেন বাধা না দেওয়া হয়। শোন রাজ, তোর সাথে আমার এর আগে কখনো কথা হয়নি, তবে তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এরপর যদি না শুনিস, কসম তোকে মেরে ফেলব। আমরা তোকে চিনি, কিন্তু তুই আমাদের চিনিস না। আমাদের ওপর নজর রাখার চেয়ে বরং তুই নিজেকে সাবধানে রাখিস, না হলে কখন কি হয়ে যাবে বুঝতেই পারবি না। অব্র বের হয়, জলদি বাড়ি যেতে হবে তার। দেরি হয়ে যাচ্ছে। অব্র বাড়িতে ঢোকার আগে একটি ফুল কিনে নেয় অনুহির জন্য। অনুহি কখন থেকে রেডি হয়ে অব্রের জন্য বসে আছে। অব্র রুমের দরজায় টোকা দেয়। অনুহি দরজা খুলে দেয়। অনুহিকে দেখে অব্র হাঁ হয়ে যায়। এত সুন্দর করে শাড়ি পরেছে, তবে শাড়ি পরাতে অনুহির পেট কোমর দেখা যাচ্ছে। অব্র সেদিকে না তাকিয়ে অনুহিকে বলল, ম্যাম,
তুমি হলে আমার সেই স্বপ্ন যাকে আমি নীরবে গোপনে কল্পনাতে দেখি। তোমাকে আঁকড়ে ধরে তোমাকে ভালোবাসি। অনহি অব্রের থেকে ফুলটা নিয়ে ছুঁড়ে ফেললো। অব্র কিছু বলল না, একটি মুচকে হাসি দিল। অনহি রেগে বলে, তোর প্রপোজের গুষ্টি কিলাই, কোথায় গিয়েছিলি হ্যাঁ? বাহিরে। আমার যেতে হবে, আজকে ফাংশন আছে ভার্সিটিতে। তুই গেলে আয়, না হলে যা খুশি কর। আপনি কি শাড়ি পরে যাবেন? হুম, কেন, কোনো সমস্যা? শাড়ি পরতে হবে না, অন্য কিছু পরেন, বোরখা পরেন। পারবো না। অব্র আর কিছু বলল না। সে একটা শার্ট পরে বের হলো। নিচে আসতে তানিয়া এদের দুজনকে দেখে বলে, ওয়াও, দুজনকে বেশ ভালোই মানিয়েছে, হেভি লাগছে তো। অনহি কালো রঙের শাড়ি, কালো রঙের ব্লাউজ আর চুলগুলো ছেড়ে দিয়ে বাসেটিতে বের হয়ে যায়। তাকে দেখতে যে খারাপ লাগছে এমন না, অনহিকে দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু শরীরে অনেক জায়গায় দেখা যাচ্ছে, যার জন্য অব্র অনহিকে বারণ করেছিল। কিন্তু অনহি তো নিজের কথা ছাড়া আর অন্য কারোর কথা শোনে না। আর এসব দেখে অব্রের অনেক খারাপ লাগে, সাথে রাগও হয়। অব্রের ভালো লাগে বা খারাপ লাগা তো অনহির কোনো যায় আসে না। বাসার বাইরে আসে, অব্র তার বাইক বের করলো। ম্যাম যাবেন? না, আমি গাড়িতে যাব, আমার গাড়ি আছে। তাহলে আমিও আসি। তুই বাইকে করে যা। মনটা একটু খারাপ হয়ে আছে অব্রের। বাইক নিয়ে চলে যায় বাসিটিতে। অনহি গাড়িতে বসে বাসিটিতে আসে। বাসিটিতে আজকে বেশ সুন্দর সাজানো হয়েছে, অনেক নামি দামি লোকজন এসেছে বাসিটিতে। 10 বছর পূর্তি অনুষ্ঠান আজকে। অব্র এসে বসলো ওর বন্ধুদের কাছে। তিন্নি মেয়েটাও আছে সেখানে। অব্রের মন খারাপ লাগছে অনেক। নেহাল বলল, কিরে, তোর কি মন খারাপ? না। কেমন আছো অভ্র? ভালো আছি, তুমি? ভালো। তোমার মন খারাপ কেন? কই মন খারাপ না। অব্র আর কিছু বলল না। সবাই যে যার মতো গল্প করছে। হঠাৎ একটি গাড়ি প্রবেশ করে বাসেরিতে। গাড়িটি অনহির। অনহি গাড়িটি পার্কিং এরিয়াতে রেখে গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামতে এক দমকা বাতাস অনহির চুলগুলো মুখের উপর আছড়ে পড়ে। অনহি সেগুলো ঠিক করতে ব্যস্ত হয়ে যায়। ঠিক এই মুহূর্তে অনহিকে যা সুন্দর গর্জিয়াস লাগছিল। অপর সব বাসেটির সব স্টুডেন্ট টিচাররা যারা এসেছে তারা সব অনহিকে দেখতে থাকে। কতগুলো ছেলে আর মেয়ে অনহির কাছে যায়। অব্র ওদের মধ্যে কয়েকজনকে চিনে আবার চিনে না, জানে ওনারা সবাই অব্রের সিনিয়র, অনহির ফ্রেন্ড ওরা। অনহি কাছে গিয়ে রাকিব ছেলেটি অনহির চুল হাতে নিয়ে টেনে বলে, কিরে দোষ, আজকে তো তোকে মারাত্মক সুন্দর লাগছে। কেমনে কি বলতো? আহ, চুলে হাত দিস কেন, লাগছে তো, ছাড়। তখনই সুমন নামে ছেলেটি অনহির হাত টেনে আনতে থাকে। বাকিরা ওদের সাথে আসতে থাকে। অব্র এসব কিছু অপলক তাকিয়ে দেখে, কিছু বলতে পারছে না, আবার সহ্য করতে পারছে না। কি করবে সে জানে না। নেহাল তো পাশ থেকে বলেই বসে, অব্র ভাই, ম্যামকে দেখ, সেই সুন্দর লাগছে। আমার মনে হয় ওই যে ছেলেটার হাত ধরে নিয়ে যাচ্ছে উনি ম্যামের হাজবেন্ড হবে। কি সুন্দর মানিয়েছে বল। আসলেই ম্যাম যেমন সুন্দর, ওই ভাইয়াটাও সুন্দর আছে, অনেক ক্লোজ, বোঝা যাচ্ছে। অব্র মাথা পুরো গরম হয়ে যায়। অব্র আর সিয়ামের মাথায় জোরে দুটো গাঁটটা দিয়ে বলে, শালা, পরের বউয়ের দিকে নজর দিতে লজ্জা করে না তোর? চোখ বন্ধ কর। নিজেই তো গতকাল তাকিয়েছিলি, আবার আমাকে জ্ঞান দিতে আসছে। সর, দেখতে দে ম্যামকে। দূর থাক তোরা। অব্র কথাটা বলে সেখান থেকে চলে যায়। অনহি অব্রে চলে যেতে দেখে। অব্রকে দেখা মাত্র অনহি তার ফ্রেন্ড সুমন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। বাসটির পিছনের দিকে অব্র যেতে থাকে। অব্রের কিছু ভালো লাগছে না। নিজের বউকে অন্যজনের হাত ধরে তাকে স্পর্শ করে, অথচ অব্রের জন্য বলার কিছুই নেই। বাসটির পিছনে একটি ছোট দিঘি, সেখানে বসার জায়গা করা আছে। অনেকে এখানে বসে আছে। অব্র গিয়ে একটি বেঞ্চে বসলো। কিছু ঢিক দিঘিতে ছুটে মারছে। দিঘিতে অনেক শাপলা ফুল ফুটেছে। অব্র সেসব দেখছে। বেশ কিছু সময় পর নেহালরা আসে। অব্রের পাশে বসে নেহাল বলে, কি ব্যাপার, তোকে সারা জায়গায় খুঁজলাম আর তুই কিনা এখানে এসে বসে আছিস, কি সমস্যা? কোনো সমস্যা নেই, তোরা যা, অনুষ্ঠানে অ্যাটেন্ড কর, আমার ইচ্ছে করছে না। আরে রাখ তোর অনুষ্ঠান, কি হয়েছে তোর, তাই বল আগে। কিছু না, তোরা চুপচাপ বসলে থাক, না হলে গেলাম আমি। আচ্ছা যাস না, বসছি আমরা। কিন্তু তোর মুড অফ তো, ভালো লাগছে না, কি করা যায় বলতো? চল গিটার আছে যখন গান গাই।
অব্র গিটার হাতে নিল, টিউন উঠাতে শুরু করে। কয়েক মিনিট পর অনুহির ও ওর ফ্রেন্ডরা এখানে আসে। অব্র তাদের দেখেনি, ওরা কিছুটা দূরের বেঞ্চে বসে আছে। অব্র গিটার বাজিয়ে গাইতে থাকে। আমি তো অনেকদিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না। আমি তো তোমাদের পথের কাটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দেয়। এই কটা বাঁচার জন্য বাঁচতে চায় না, এই কটা নিঃশ্বাস ফুরালে যাব বিশ্বাস হয় না। কি যে মায়া লাগে আমার নিজের জন্য। আহারে, অব্র এসে যে নিজের জন্য গানটা গেয়ে শেষ করে থামলো। তখনই কতগুলো চোখ অব্রের দিকে তাকিয়ে আছে। অব্র নেহালের কাছে গিটার দিয়ে যখনই উঠে চলে আসতে যাবে, এমন সময় চোখ পড়লো দূরের বেঞ্চে থাকা অনুহির দিকে। সবগুলো হেসে হেসে গল্প করছে। অব্র আর নিজেকে সামলাতে পারে না, অনুহির দিকে এগিয়ে যায়। নেহাল পিছন থেকে ডাকে, অব্র কোথায় যাচ্ছিস? ম্যামের কাছে যাস না, ঝামেলা হবে কিন্তু। অব্র শোন। দোস্ত, যাস না। কে শুনে কার কথা? অব্র অনুহির কাছে এসে দাঁড়ায়। সুমন অনুহিকে প্রশ্ন করে, অনুহি দোস্ত, তুই কি জানিস তুই আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছিস? তোকে দেখলে মন চায় সাথে করে বাড়িতে নিয়ে যাই। তারপর বলো তো, বিয়ে কবে করবি নাকি করেছিস? বিয়ে? তোদের মনে হয় আমি তোদেরকে না বলে বিয়ে করব? এখনো দেরি আছে, সবে তো জবটা পেলাম, এখন এসব বিয়ে নিয়ে। অনুহি কথা শেষ করতে পারে না, ঘুরে তাকায়, দেখে অব্র এসে দাঁড়িয়ে আছে। অব্রকে দেখে অনুহি উঠে দাঁড়ায়। এতক্ষণে সুমন অনুহির হাত ধরে বসেছিল। অব্র দেখে হাতটা ছাড়িয়ে নেয়। সুমন অব্রকে দেখে বলে, কি ব্যাপার অনুহি, এই ছেলেটাকে দেখে তুই দাঁড়িয়ে গেলি যে? কে ছেলেটা, চিনিস নাকি? হ্যাঁ চিনি, আমার স্টুডেন্ট। আমি আপনার স্টুডেন্ট। কি করছো তুমি? এখান থেকে যাও বলছি। অনুহি আস্তে গলায় অব্রকে কথাটা বলল। অব্র মুচকি হাসে। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। অব্র হেসে বলে, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম, ফার্স্ট কেমিস্ট্রি এক্সাম তো আমি দিতে পারিনি। প্রিন্সিপাল বলেছিল আপনি সাবজেক্টটা দেখবেন, আপনার সাথে কথা বলতে বলেছিল। আসলে আমি আসতে পারিনি ভার্সিটিতে, আমার বউ অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তো তাই আপনাকে খুঁজেছিলাম অনেকবার, পাইনি। আজকে পেয়েছি, এই জন্য ভাবলাম আপনাকে জানিয়ে দিই। সাবজেক্টটাতে পাশ করিয়ে দিন ম্যাম। হ্যাঁ। সরি আপনাদের ডিস্টার্ব করলাম। ভাইয়া, আপনাকে চিনি না, তবে আপনার সাথে ম্যামকে বেশ মানিয়েছে। অব্র সুমনের উদ্দেশ্যে কথাটা বলল। সুমন হাসে। অনুহির হাত ধরে এসে অনুহির হাত ছাড়ানোর চেষ্টা করে। অব্র হাসে দেয়। অব্র একবার অনুহির দিকে তাকায়, আরেকবার হাতে ধরে থাকার দিকে তাকায়। সুমন বলে, দেখেছিস সবাই একই কথা বলে, তুই কখনো বুঝলি না আমাকে। কতবার তোকে প্রপোজ করেছি, তুই এমনভাবে দেখিয়ে চলে গেছিস। এবার হচ্ছে না, তোর কথা বাসায় বলেছি, বিয়ে তোকেই করব। সুমন, আমার হাত ছাড়। যাই হোক, সরি আপনাদের ডিস্টার্ব করলাম। আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অব্র আর সেখানে দাঁড়ায় না। অনুহিকে একবার ভাবলো অব্রকে ডাকবে, কিন্তু কি ভেবে যেন আর ডাকলো না অব্রকে। অব্র প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে আছে। বন্ধুদের কাছে আসে, সেখানে একটি পিলার আছে। অব্র এসে জোরে পিলারে একটি লাথি দেয়, পিলারটি ভেঙে পড়ে। সাথে সাথে নেহালরা এসে অব্রকে ধরে। অব্র মাথা কাজ করছে না, সে সাইকো ক্যারেক্টার ঢুকে যাচ্ছে। নেহাল অনেক কষ্টে সামল দেয়। কি হয়েছে অব্র, এমন করছিস কেন? তুই ঠিক আছিস? সিগারেট আছে? কি তুই স্মোক করিস? না মানে সিগারেট খাবি তোরা, আমি ধোয়া দেখব। আছে কিনা বল। না, নেই। চল সামনের দিকে। কি হয়েছে তোর, কেমন পাগলামি করছিস? তিন্নি কোথায় রে? তিন্নিকে প্রপোজ করবো আজকে আমি। অব্র মাথা ঠান্ডা কর, আমি বুঝতে পারছি ম্যাম তার হাজবেন্ডকে নিয়ে আসছে ভার্সিটিতে। অব্র সেটা সহ্য করতে পারেনি, কিন্তু সে তো অব্রের বউ। হ্যাঁ, সে আমার বউ। কি মানে? মানে হতে পারতো, আমার বউ হতে পারতো। থাক তোরা। অব্র চলে যায় সেখান থেকে। এসব কিছু অনুহি দেখছিল, কিন্তু অনুহি কিছু বলল না। তারপর অনুহি ভার্সিটির ভিতরে অব্রকে অনেক জায়গায় খুঁজে, কিন্তু অব্র দেখতে পায় না। অনুহি ডাক পড়ে স্টেজে। অনুষ্ঠানকে প্রেজেন্ট করার জন্য অ্যাঙ্কারিং শুরু করে দেয়। বেশ কিছু সময় চলে যায়। অনুহি স্টেজ থেকে নামে, ওর বন্ধুরা অনুহির সাথে থাকে। অনুহিরা হেঁটে পিছনের দিকে আসে। অব্রের জন্য কিছুটা মন খারাপ লাগছে। পিছনে এখন তেমন কোনো লোক নেই, তবে অব্র এখানে আছে অনুহি জানে না। হঠাৎ একটি গাড়ি আসলো সেখানে। গাড়ি থেকে রাজ নেমে অনুহির কাছে আসে। অনুহিকে দেখতে থাকে সে, আর তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে বলে, মাসুদ, ম্যামকে দেখছিস?
দেখ ম্যামকে কিন্তু আজ সেই সেক্সি লাগছে। ভাই, মর্মান্তক সুন্দর। কি সুন্দর পেটের অংশ, পিছন থেকেও শাড়ি পরার কারণে পিঠ দেখা যায়। একটু ছুতে পারলে তো বেশ ভালোই লাগতো। আপনি এত সেক্সি কেন ম্যাম? পুরো একদম আইটেম বোম। রাজ, ভদ্রভাবে কথা বলো। রাজ অনুহির চুল হাতে নিয়ে নাকের কাছে নিয়ে আসে, জোরে একটি নিঃশ্বাস নিয়ে বলে, ম্যাম কি শ্যাম্পু ব্যবহার করেন এতটা আকর্ষণ করো? রাজ, সরে যা বলছি, না হলে এর ফল ভালো হবে না বলে দিলাম। ইস, তাই নাকি? আমাকে কি চুম্মা দিবেন? এই তোকে না বললো সে এখান থেকে চলে যেতে, যা বলছি। মাসুম, এরা কারা? থেকে এলো এরা? ভাই, আমরা দেখছি। এগিয়ে এসে সুমনের গালে কয়েকটা ঘুষি দেয়। সুমন গাল ফেটে রক্ত বের হতে থাকে। সে গালে হাত দিয়ে বসে পড়ে। রাজ তারপর কোমর থেকে ছুরি বের করে সুমনের দিকে ধরে বলে, এবার ম্যামকে নিয়ে যা দেখি। মাসুম, এত রাগ কেন? রিল্যাক্স, ম্যামকে লাগবে ওদের না? রাজ, আমার হাত ছাড় বলছি। ছাড়বো না। ভয় কেউ আর এগিয়ে আসে না। পিছনে কেউ নেই বললেই চলে। তবে অব্রণ আছে দূরে, কিন্তু সে সব কিছু দেখছে। এবার অব্র বোঝাবে সে কি জিনিস। সুমন তার বউকে স্পর্শ করেছিল, কিন্তু অনুহির জন্য কিছু বলতে পারেনি সে। এবার আর সে সুযোগ দিবে না। রাজকে বোঝাবে অব্র কি করতে পারে। অব্র উঠে দাঁড়ায়। নেহালরা বলে, দোস্ত যাস না, শুধু শুধু ঝামেলা বাড়বে। প্লিজ যাস না, ওদের কাছে ধারালো অস্ত্র আছে, আর তাছাড়া ম্যাম তো অন্যের বউ। অব্র কিছু শোনে না, রাজের দিকে তাকিয়ে আছে। রাজ অনুহির নাকে হাত দিয়ে দিচ্ছে। অনুহি আর সহ্য করতে পারে না। রাজের গালে পরপর দুটো কষিয়ে দুটো চড় বসিয়ে দেয়। তারপর চিৎকার করে বলে, তোর বাবা মা তোকে ভদ্রতা শেখায়নি? কার সাথে কেমন ব্যবহার কিভাবে করতে হয় জানিস না তুই? তোর তো সাহস কম না। এই যে তোর শাড়ির আঁচল ধরলাম, এখন যদি টান দেই তাহলে কি হবে বুঝতে পারছিস? যেভাবে সেক্সি শাড়ি পরেছিস তাতে মনে হচ্ছে তোর বাড়িতে ভদ্রতা তোকে শেখাতে পারেনি। আর চর মেরে তুই যে ভুল করছিস সেটা এখন বুঝতে পারবি। পিছনে থাকা কয়েকজন স্টুডেন্টরা সহ সবকিছু দেখতে থাকে। অনুহি চোখ দিয়ে পানি বের হয়ে যায়। অব্রের কথা মনে পড়ে। সে বারণ করেছিল শাড়ি পরতে, তবুও অনুহি অব্রের কথা শুনেনি। কিন্তু অব্র নেই, সে তো তাড়িয়ে দিয়েছে অব্রকে। অনুহি অব্রের কথা ভাবছে, ঠিক তখনই পিছন থেকে একটি হাত এগিয়ে অনুহি শাড়ি আঁচল ঠিক করে দেয়। তারপর রাজের পেটে জোরে একটি লাথি দেয়। লাথি খেয়ে রাজ ছিটকে দূরে পড়ে। অনুহি ঘুরে তাকায়। অব্র দাঁড়িয়ে শাড়ি আঁচল ঠিকঠাক করে পরিয়ে দেয়। সেখান থেকে সরিয়ে দেয় অনুহিকে। মাসুদ ছুরি দিয়ে অব্রের দিকে এগিয়ে আসে। অব্র মাসুদের হাতে লাথি দিয়ে ছুরি ফেলে দেয়। তারপর গালে জোরে একটি ঘুষি দেয় মাসুদকে। মাসুদ গাছের সাথে বাড়ি খেলো। অব্র তার হাতে ছুরিটা উঠিয়ে নেয়। এবার অব্র যেন সাইকো ফর্মে চলে আসে। রাজের সবগুলো ছেলেকে ইচ্ছে মতো ছুরি ঢোকাতে আর বের করতে থাকি। অব্রের ভয়ে সবাই চুপসে আছে। অব্রের সারা গা রক্তে ভেসে যাচ্ছে। অব্র রাজের কাছে আসে। রাজ তো ভয়ে জোরে জোরে ঢেউ গিলছে। অব্র যে এতটা হিংস্র জানোয়ারের মতো রাজ কখনো তা বুঝতে পারেনি। অনুহি ও ভয় পাচ্ছে অব্রকে। সে বুঝতে পারছে না অব্র এমন রেগে আছে। অব্র রাজের কাছে আসতে রাজি বলে, এই কাছে আসবি না। কি সমস্যা তোর? টিচারের গায়ে হাত দিচ্ছিস? তোর সমস্যা কি? দূরে যা, যা বলছি। টিচার? আসলে টিচার, সে টিচারই তো, আমি তার স্টুডেন্ট। কোন হাত দিয়ে তুই টিচারের হাত ধরেছিলি? তার গালে হাত দিয়েছিলে, চুল ধরেছিলি যেন। কোন হাত দিয়ে? ও, ডান হাত দিয়ে। তোর ডান হাত আজকে আমি। অব্র একটি ইট তুলে নেয়। তারপর অব্র রাজের বুকে কয়েকটা লাথি দিয়ে মাটিতে শুয়ে রাখে। রাজের ডান হাত মেলে নিয়ে গোছাতে একখানে পা রেখে চেপে ধরে। হাঁটু মোড়ে বসে রাজের হাতের আঙ্গুল ধরল। বারবার এক টানা 10 বার ইট দিয়ে জোরে জোরে বাড়ি দিতে শুরু করে। কি ভায়োলেন্স সিন এটা! ভয় সবাই চিৎকার করে উঠল। সবার গা কাঁপতে শুরু করলো। রাজ চিৎকার করে, কিন্তু সামনের দিকে খুব জোরে সাউন্ড বক্স বাজায়। তখন চিৎকার বেশি দূর যেতে পারেনি। অব্র তবুও থামে না। ছুরিটা দিয়ে রাজের হাতে ফুটাতে থাকে। রাজ ওখানে ব্যথায় আর যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলে। অব্র ছুরিটা হাতে নিয়ে অনুহির কাছে আসলো। অনুহির পাশে সুমন দাঁড়ানো। সুমনের দিকে তাকায় অব্র। সুমনের অবস্থা খারাপ বুঝে অব্র পা ধরে। সে জানে না কেন অব্রের পা ধরেছে, তবুও ভয় কাঁপতে কাঁপতে বলে, ভাই, আমার ভুল হয়েছে। আমি কারো হাত ধরবো না, চুলে হাত দেবো না, মাফ করে দাও। অভ্র?
অনির কথাটা শেষ করতে পারে না। ঠাস ঠাস করে অব্র তার ডান হাত দিয়ে যতটা জোরে পারে ঠিক ততটা জোরে অনুহির গালে পরপর দুটো চড় বসিয়ে দেয়। কি জোরে যে চড়ের শব্দ হলো! অনুহিকে টেনে তোলে অব্র। ভয়ে অনুহির বন্ধুরা দুহাত পিছিয়ে সরে আসে। ওরা গালে হাত দিয়ে ভয় নিয়ে দাঁড়িয়ে দেখছে অব্রকে। অব্রের সবুজ শার্টের রক্ত লেগে একদম ভিজে আছে। অব্রকে এতটা ভয়ঙ্কর আগে কেউ দেখেনি। নেহালরাও হা করে তাকিয়ে আছে অব্রের দিকে। অনুহি গালে হাত দিয়ে দাঁড়ানো, গালটা ফুলে উঠেছে। ফুলবেই তো, জমানো রাগ যতটা জেলাসি নিয়ে চট দুটো মেরেছে অব্র। অনুহি কোনো কথা বলে না। অব্র ছুরিটা ফেলে দিয়ে অনুহিকে নিয়ে বলল, খুব শখ শাড়ি পরার, শাড়িতে নারী জানি, কিন্তু তোর মতো জঘন্য দেখতে লাগে শাড়িতে নারী নয়, বরং এই ধরনের শাড়ি পরে পতিতালয়ের মেয়েরা। এইটা তোকে বলে নেই, বোঝানোর জন্য বললাম। তোকে শাড়ি পরতে বারণ করেছিলাম, শুনলে না। এখন তো ভালো লাগার কথা, সুন্দর করে শাড়ি পরেছিস, মানুষকে দেখানোর জন্যই তো। তাহলে করছিস কেন? মানুষকে তো শরীর দেখার খুব শখ তোর, তাই না? তাহলে কান্না করার কোনো মানে নেই। কান্না থামা, না হলে আরও 2টা চড় দিব। আর শোন, তুই তোর ফ্রেন্ডসদের নিয়ে থাক, আমি তোকে। অব্র সবার দিকে তাকায়, জোরে কয়েকবার শ্বাস নিয়ে অনুহির দিকে তাকায়। অনুহির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অব্র নেহালের দিকে তাকিয়ে বলল, এই নে ক্যাচ, বাইকের চাবি, বাইকটা বাড়িতে পৌঁছে দিস। অব্র! কিচ্ছু বলার নেই, গেলাম। অব্র আর দাঁড়ায় না সেখানে, হন হন করে হেঁটে চলে আসে। তারপর অব্র নেই, অনুহিও নেই। অব্র নিতেই এসেছে, অব্র তাহলে কোথায়? অব্র অনুহিকে নিয়ে শপিংয়ে প্রবেশ করে একটি বোরখা দোকানে নিয়ে 5টি বোরখা কিনে দেয় অব্র, সাথে হিজাবও আছে। গাড়ির কাছে আসে অব্র। অনুহি বলে, এইখানে বোরখা আর হিজাব আছে। এরপর থেকে যদি বোরখা ছাড়া তোকে আমি বাইরে বের হতে দেখেছি, সেদিন তোর কি হবে নিজেই জানিস না। আমি তোকে ভালোবাসি বলে আমার রাগ তোকে কখনো দেখায়নি। আজকে দেখলি না, শাড়ি পরে রাজের কথাগুলো খুব ভালো লাগছিল। তোর বন্ধু সুমন তোর গায়ে হাত দিচ্ছিল, খুব মজা পাচ্ছিলি। আমি তোকে ছুঁই না, ভুলে একটু ছুঁইলেই তোর ফোসকা পড়ে, আর অন্যরা ছুঁইলে বেশ মজা। তোর মজা আমি বের করবো, বুঝেছিস? আমি না থাকতাম তাহলে কি হতো ভেবে দেখেছিস? নিজেদের শরীর নিজেরা দেখিয়ে বেড়ালে ছেলেরা তো বলবে। তখন বারণ করলাম শাড়ি না পরতে। শাড়ি শাড়ি এই শাড়ির ব্যবস্থা করবো আমি বাড়ি গিয়ে। সব শাড়ি আজকে পুড়িয়ে ফেলবো। গাড়িতে ওঠ। ও আরেকটা কথা, এতদিন আমার ভালোবাসাটা দেখেছিস, কিন্তু অবহেলা দেখিস নে। এখন থেকে আমি তোকে আর ভালোবাসি না, আমি তোকে ছোঁয়ার চেষ্টাও করব না। তুই আমাকে কিসের স্বামী হিসেবে মেনে নিবি না, আমি এখন তোকে স্ত্রী হিসেবে মেনে নিব না। যে স্ত্রী তার বন্ধুদের কাছে নিজের হাজব্যান্ডকে পরিচয় দিতে ভয় পায়, সেই মেয়েকে আমি আমার স্ত্রীর জায়গাতে কখনোই বসাবো না। অব্র অনুহিকে নিয়ে গাড়িতে ওঠে। অব্র গাড়ি ড্রাইভ করে। অনুহি এখন অবধি একটি কথাও বলেনি। অব্র প্রচণ্ড ভয় পাচ্ছে। অব্র এতটা ভয়ঙ্কর অনুহি কল্পনাও করেনি। ভয়ে এখনও অনুহি কথা হারিয়ে ফেলেছে। অব্র দ্রুত বাড়িতে আসে। অনুহি গায়ে নতুন শার্ট জড়ানো, আর অব্র নতুন টি-শার্ট পরে বাড়িতে প্রবেশ করে। ওদের দেখে অব্রের মা বলে, কি ব্যাপার, আজকে তোদের ফিরতে এত দেরি হলো কেন? আর বৌমার গায়ে শার্ট কেন? আর কি হয়েছে ওর? মুখ ফুলে আছে কেন? আল্লাহ, কতগুলো আঙুলের ছাপ! কি হয়েছে অনুহি? কে কি করলো? কেউ ছুবে না ওকে। অব্র চিৎকার করে কথাটা বলল। ভয়ে রেহানা বেগম তানিয়া ভাবে চমকে ওঠে, সাথে অনুহিও চমকে ওঠে। অব্র যে এতটা জোরে চিৎকার করবে বাড়ির কেউই জানতো না। বোঝা যায় আজকে কিছু হয়েছে। কেউ কোনো কথা বলে না। অব্র দ্রুত রুমে চলে যায়। আলমারি থেকে অনুহি সব শাড়ি বের করে, সবগুলো শাড়ি বের করে নিচে নিয়ে আসে। শাড়িগুলো নিচে এসে সব অনুহির সামনে ছুঁড়ে ফেললো। অব্রের পাগলামে কেউ কথা বলার সাহস পাচ্ছে না। বাড়িতে সবাই আছে, কিন্তু অব্র চিৎকার করে বলে, তোর শাড়ি পরার অনেক শখ। ছেলে বন্ধুরা, রাস্তার মানুষরা তোকে কিলে খাবে চোখ দিয়ে, খুব এনজয় লাগে। তোর শরীর আজকে আমি পুড়িয়ে ছাই বানাবো, এরপর শাড়ির নাম করিস। প্লিজ শাড়িগুলো পুড়িও না, আমি আর কখনো। ওই চুপ, বলেছি না কোনো কথা না। সবাই শুধু চেয়ে চেয়ে দেখতে, কিন্তু কিছুই বলতে পারছে না। ম্যাচ নিয়ে এসে শাড়িতে অব্র যখনই আগুন ধরাতে যাবে, তখনই রেহানা বেগম অব্রের হাত ধরে নিল। কি হয়েছে বলবি তো? আর শাড়িতে আগুন দিয়েছিস কেন? পাগলামি করছিস কেন? কি হয়নি সেটা বলো। অভ্র, পাগলামি না করে কি হয়েছে বলো।
তোমাদের বৌমাকে বলো কি হয়েছে। আচ্ছা ম্যাচটা দে, তুই রুমে যা এখন, শাড়িতে আগুন দিতে হবে না, এখন যা। অব্র হুনুইর দিকে তাকিয়ে সোফাতে একটি লাথি দিয়ে চলে আসে। এই সুমন আর রাজকে না মারা অব্দি অব্রের রাগ কমবে না। এভাবে কখনো সে বাড়িতে রাগ করেনি। বাড়িতে অব্রের মুখ দিয়ে জোরে গলাতে কেউ কথা বলতে শুনেনি। আর সেই ছেলে আজকে বাড়িতে রেগে পাগলামি করছে। রেহানা বেগম তানিয়াকে বলে, বড় বউ যাও তো ফ্রিজ থেকে বরফ নিয়ে আসো, অনুর গালে লাগাতে হবে, সাথে ব্যথার মলমও আনবে। বোঝা যাচ্ছে অব্র অনুহিকে চড় মেরেছে, যে রাগ দেখাচ্ছে তাতে এসবের সন্দেহ নেই। তানিয়া চলে যায় এসব আনতে। অনুহির কাছে আসে রেহানা বেগম। অনুহিকে জড়িয়ে ধরে তিনি। অনুহি মায়ের বুকে পেয়ে হাউমা করে কেঁদে দেয়। অব্রের ভয়ে এতক্ষণ কাঁদছিল না মেয়েটি ঠিক মতো। রেহানা বেগমকে পেয়ে অঝরে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছে। কথা আটকে যেতে থাকে কান্নার জন্য। অনেক কষ্টে অনুহিকে শান্ত করে রেহানা আর তানিয়া। কি একটি অবস্থা অনুহির। অনুহিকে কয়েক গালে তুলে খাইয়ে দেন রেহানা বেগম। তারপর ব্যথার মেডিসিন দিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, অনুই মা, কি হয়েছে? অভ্র এভাবে রেগে আছে, ওকে কোনো দিন এভাবে রাখতে দেখিনি। এতটা রেগে আছে কেন সে? তোকে কেন মারলো? অনুহি এখনো ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। রেহানা বেগম বলে, আরে পাগলি মেয়ে, এভাবে কান্না করছিস কেন? কিছু হবে না তো, আছি তো আমরা। অনুহি বলো তো কি হয়েছে? আর বাচ্চাদের মতো কান্না করো কেন? কান্না থামাও, আমরা আছি তো, বলো কি হয়েছে? অভ্র এমন রেগ করলো কেন তোমার সাথে? আম্মু, আরে পাগলি মেয়ে বল না, কি হয়েছে? কাঁদছিস কেন? অনুহি নিজেকে একটু সামলে নিয়ে আজকে সব কিছু বলল। সব শোনার পর রেহানা বেগম বলে, আচ্ছা রুমে যা, এসব নিয়ে তোর ভাবতে হবে না, যা হবার হয়ে গেছে, এখন আর এসব নিয়ে কাঁদবি না। না না, আমি যাব না। ও আমাকে বকা দেবে, ও অনেক ঝাড়ি দিবে। কিছু বলবে না? এই তানিয়া, যাও তো অনুকে ওর রুম থেকে রেখে আসো। ঠিক আছে মা। এই অনু চলো তো, দেখি ও কি বলে তোমাকে। তানিয়া অনুহিকে নিয়ে যেতে থাকে। অব্র বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে আছে। রাগটা কিছুটা কমেছে, তবুও কেমন যেন মাথাটা চিনচিন করছে। ওদিকে রাজের কি খবর কেউ জানে না। অনেকবার নেহালরা ফোন এসেছিল, কিন্তু সেটা রিসিভ করা হয়নি অব্রে দরজা খোলার শব্দ শুনতে পায়। দরজার দিকে তাকিয়ে দেখে তানিয়া ভাবি অনুহিকে নিয়ে ঘরে প্রবেশ করলো। অব্র উঠে চেয়ারে গিয়ে বসলো। তানিয়া অনুহিকে নিয়ে বিছানায় বসে। অব্র বলে, অভ্র, যদিও বিষয়টা তোমাদের পার্সোনাল, তারপরেও বলি অনুহি আর এমন করবে না। আর কিছু বলেও না ওকে, প্লিজ। কথা শোনো ভাই, অনু মেয়েটা একটু রাগী, তবে অনেক ভালো। বাচ্চাদের মতো কেঁদে দেখো চোখ ফুলিয়ে ফেলেছে। আর যেন কিছু না শুনি এসব নিয়ে, সে আর এমন করবে না। ওকে আর যেন কিছু না বলা হয়, বলে দিলাম। ঠিক আছে, আমি এখন যাই। তানিয়া ভাবির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। অব্র অনুহির দিকে তাকালো। অনুহির চোখ লাল হয়ে আছে, গালে ফোলাটা কমেছে। রেহানা বেগম গরম ছায়াকে ব্যথার মেডিসিন দিয়েছে। অনুহি অব্রকে ডাকে। শুনছো? অব্র কোনো জবাব দেয় না। অব্র গোসল ছেড়ে ফেলেছে আগেই। অব্র বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর দরজা খুলে বাইরে যাবে। পেছন থেকে অনুহি বলল, কোথায় যাও? জাহান্নামে যাবেন? এভাবে বলো কেন? আমার ভুল হয়ে গেছে তো, বলছি তো। এবার থেকে কোথাও গেলে বোরখা পরেই যাব। আপনার ইচ্ছা, আমি কিছু বলবো না। আমাকে এসব শোনানোর প্রয়োজন নেই, আর আমার এসব দেখারও কোনো ইচ্ছে নেই। সরি তো, আর হবে না এমন। বলেছি না আমাকে সরি বলার প্রয়োজন নেই। কোনো অধিকার দেখছি না সরি বলার। আপনার যা ইচ্ছে করুন, যার সাথে ইচ্ছে ঘুরুন, মজা করুন, সবটা আপনার ইচ্ছা। যদি কারো স্পর্শে আপনার মনে শান্তি বোধ হয়, তাহলে জাস্ট এনাফ ফর ইউ। অব্র আর কিছু বলল না। সে রুম থেকে বের হয়ে যায়। অনুহি কয়েকবার ডাকে, কিন্তু অব্র তো সোজা বাড়ি থেকেই চলে গেছে। অনুহি বিছানায় এসে শুয়ে পড়ে। অনেক ঠান্ডা লাগছে ওর, জ্বর এসে গেছে। ফ্যানটা অফ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে অনুহি। ঘুমিয়ে যায় সে। অব্র বাইরে এসে সাকিব ভাইদের কাছে ফোন দেয়। সাকিব বলে, আবির কি করছিস আজকে ভার্সিটিতে? তোমরা খবর পেয়েছ? রাজকে আমি আদমরা করেছি। মনে হয় না সে আর ভার্সিটিতে আসবে। সাবধানে থাকিস আবির, তুই তাকে মারছিস। সে আমার আদমারা নয়, মরে যায়। সমস্যা হলে কল করবি। সমস্যা? বলো যে তোমাদের
কোনো সমস্যা হলে আমাকে কল করবা। আবির কখনো তোমাদের কল করেনি, সিনিয়র আছো, সম্মান করি, আমি ম্যানেজ করে নিব, বরং তোমরাই সাবধানে থেকো, কল করিও। আরে আবির, অব্র ফোন কেটে দেয়। সে অনাথ আশ্রমে আসে। সেদিন সেই হোটেলে এখন আর নেই। সেখানে অনাথ আশ্রমে একজন কর্মী হোটেল দিয়েছে, আর সেখানে অল্প দামে অল্প মানে খাবার পাওয়া যায়। সেখান থেকে ভালো টাকা পাওয়া যায়। মাসে খানিকের ভিতরে অনেকগুলো টাকা জমেছে। সেগুলো দিয়ে পথশিশু পড়াশোনা, খাবারের চাহিদা মিটে যায়। আর একটি রেস্টুরেন্ট দেওয়ার প্ল্যানিং করছে অব্র। সেটাও হয়ে যাবে। তাহলে তখন আর ওদের খাবার, পড়াশোনা, থাকার ঝামেলা থাকবে না। অব্র এখানে এসে পথশিশুদের নিয়ে আড্ডা দিতে থাকে। বিকেলে নেহাল আসে অব্রের বাড়িতে। বাইকের চাবিটা দেওয়ার জন্য কলিং বেল বাজায়। তানিয়া ভাবি দরজা খুলে দেয়। নেহালকে দেখে তানিয়া ভাবি বলে, আরে ছোট দেবুছে, তা হঠাৎ কি মনে করে? হ্যাঁ, এদিকে কি রাস্তা ভুলে? আর বলিও না ভাবি, পড়াশোনার চাপ তো, তাই সেভাবে আর আসা হয় না। তা আমাদের স্যার কোথায়? স্যার বেরিয়েছে তো পড়ে। তবে তোমার পড়াশোনার চাপ নাকি মিথিলার চাপ? গার্লফ্রেন্ড পেয়ে তো আমাদের বাড়ির দিকে আসা যায় না, তখন পড়ার চাপ থাকে, তাই না? না না ভাবি, এসব কি যে বলেন, আমি তো আসতেই। তানিয়া, কে এলো? নেহাল এসেছে মা। তা বাইরে কেন? ভেতরে টেনে আনো কান ধরে, যে কানটা একদম লম্বা হয়ে যায়। আহা, আসেন স্যার এবার। না না, আমি যাচ্ছি। উফ আন্টি, আপনি যে কি করেন, কান ধরলে ব্যথা লাগে। নেহাল কথাগুলো বলতে বলতে ভিতরে প্রবেশ করে। রেহানা বেগমকে সালাম দিয়ে বসলো তার সামনে। রেহানা বেগম তানিয়াকে বলল, বৌমা, নিহালের জন্য খাবার আনো তো, আর অনুর কি অবস্থা দেখে আসো। তানিয়া ভাবি রান্নাঘর থেকে নুডলস এনে দেয় নেহালকে। তারপর অব্রের ঘরের দিকে চলে যায় উনি। নেহাল রেহানা বেগমের দিকে তাকিয়ে উনি বলে, তা হঠাৎ আসলি? তোর তো এদিকে আসার খোঁজই থাকে না, ভুলে যাস একদম। না আন্টি মা, আসলে পড়াশোনা নিয়ে একটু বিজি থাকি, আর বাবার বিজনেস সামলাতে হয় একটু, তাই সময় হয়ে ওঠে না। তা অব্রর জন্যই তো আসলি, কিন্তু ও তো বাড়িতেই নেই। না মানে আসলে ওর বাইকের চাবিটা দিতে আসলাম। এই নিন। ভার্সিটিতে বাইক রেখে আসছিল, একটু ঝামেলা হয়েছিল তো তাই। অব্র আজকেই রেগে বাড়িতে। মা, অনুর তো অনেক জ্বর এসেছে। কি বলো? বাইরে ওকে নিয়ে আসো, জলদি মাথায় জলপট্টি দিতে হবে। রেহানা বেগম কথা মতো তানিয়া অনুহির কাছে যায়। আবার নেহাল ভাবতে থাকে অনুহিকে তানিয়া ভাবির বোন নাকি। ভাবতে ভাবতে নুডলস গালে পড়ছে। এমন সময় তানিয়া ভাবি একটা মেয়েকে ধরে নিচে নামছে। মেয়েটার মুখটা চুলের কারণে আর ভাবির অন্যা কারণে টের পাওয়া যাচ্ছে না অব্র। কিন্তু যখন সামনে আসে তখনই নেহাল শকড হয়ে যায়। তাদের তাকিয়ে থাকে অনুহির দিকে। অনুহি ম্যাম এখানে? উঠে দাঁড়িয়ে যায় নিহাল। অনুহিকে দেখে নিহাল বলে, ম্যাম আপনি এখানে? নেহাল, তুমি কেমন আছো? আপনি মানে এখানে কিভাবে? অনু, তোর নাকি জ্বর এসেছে? অল্প আসছে, চিন্তা নেই। তানিয়া, জ্বরের মেডিসিনটা দাও। আচ্ছা মা। কি ব্যাপার নেহাল, খাচ্ছ না কেন? খাও। অবাক হয়ে কি দেখো? হ্যাঁ মানে না খাচ্ছি। অনুহি মেডিসিন খায়, কিছুটা সুস্থ হয়। সবাই মিলে গল্প করে। রেহানা বেগম নেহালকে ছাড়তেই না। অব্র না ফেরা অবধি নেহাল এখান থেকে যাওয়া নিষেধ করে দেয়। একবার রাতে ডিনার করে যাবে বলে দেয়। নেহাল আর কি করবে, অব্রদের বাড়ি থেকেই যায়। অনুহি সোফাতে বসে আছে। রেহানা বেগম আর তানিয়া রান্নাঘরে প্রবেশ করে। নেহাল ভয় আর সংশয় নিয়ে প্রশ্ন করলো, ম্যাম কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? হ্যাঁ করো। আপনি এখানে কেন? মানে আপনি কি ভাবির কিছু হন? কোনো কাজিন হবেন? না। ওহ, তাহলে মানে আপনি এখানে? কেন? আমি থাকতে তোমার সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা নেই। আর ম্যাম ভার্সিটিতে কি হলো বুঝতে পারলাম না, সব মাথার উপর দিয়ে গেল। অব্র এত কিছু বলল, এত রেগে সে এরকম বড় কাজ করলো, আপনি চুপচাপ শুনলেন? হ্যাঁ শুনেছি তো। কি ব্যাপার, তোমরা কি গল্প করছো? তুমি কি মানে ম্যাম এখানে কেন? অনু এখানে থাকবে না তো কোথায় থাকবে? কিন্তু এখানে মানে আসলে ধুর, তোমরা কেউ বুঝো না কেন?
বেচারা, আমার ছোট ছেলের বৌমা, মানে অব্রর বউ, বুঝেছিস গাধা? কি মানে? কবে, কখন থেকে, কিভাবে? আমি জানলাম না কেন? অব্র তো কিছুই বলেনি। তোমাদের বলেনি অভ্র? না, অব্র এখন কোথায়? ওকে আজ মজা দেখাবো। ফোন করো, দেখো কোথায়। নেহাল অব্রকে ফোন করে। অব্র কল কেটে নেহালকে টেক্সট করে। বাইক রেখে যা, আমি 1 ঘন্টা পর আসবো। আচ্ছা। নেহাল কিছু বলে না আর। ওরা একসাথে বসে লুডো খেলতে থাকে। অনুহি যে এতটা ভালো বিহেভ করবে নেহাল সাথে নেহাল বুঝতে পারেনি। রাগী করা ম্যাম, কিন্তু এখানে তো এত সুন্দর বিহেভ। বাট অব্র কেন বলল না? রাত 9টা বাজে। অব্র বাড়িতে আসে। কলিং বেলের শব্দ শুনতে পায়। অনুহি যে দরজা খুলে দিল। প্রতিদিন অনুহি দরজা খুলে দেয়, আর অব্র ফুল বাড়িয়ে দিয়ে না কিছু ভাবে অনুহিকে প্রপোজ করত। কিন্তু আজকে অনুহিকে সরিয়ে ভিতরে যেতে থাকে অব্র। অনুহি বলে, কি ব্যাপার, আজকে ফুল কোথায়? রোজ ফুলগুলো ডাস্টবিনে পড়ে থাকে, ফুলের স্থান ডাস্টবিনে নয়। আজকে কিছু বললে না যে? এমনি, এক জিনিস রোজ ভালো লাগে নাকি? এখনও সব বিরক্ত লাগে। সরুন, ভেতরে যাব। অনুহিকে আর কিছু না বলে অব্র ভিতরে আসে। অনুহি অবাক হয়, যে ছেলে তার সাথে কথা বলার জন্য ফুল চকলেট নিয়ে আসতো, পিছনে লেগে থাকতো, সে ছেলে আজকে কোনো কথাই বলছে না। অব্র ভিতরে এসে নেহালকে দেখে অবাক হয়। দ্রুত নেহালের কাছে গিয়ে বলে, কিরে, তুই এখানে কখন আসলে? বিকেলে আসলাম। যাসনি? গেলে কি এখানে দেখতি? আর তাছাড়া আন্টি যেতে দেয়নি। রাতে বিরিয়ানি দাওয়াত দিয়েছে। কেন, তোর কোনো অসুবিধা? আর ছোট ভাবির হাতের চা কিন্তু অনেক সুন্দর, খেয়েছি আমি। তুই তো রোজই খাস। নেহাল কথাগুলো বলে একসাথেই হাসলো। অব্র অনুহির দিকে তাকায়। ছোট ভাই বলতে অব্রের বউ, মানে অনুহিকে বুঝিয়েছে। অব্র কিছু বলে না। অব্র যা, ফ্রেশ হয়ে আয়, ডিনার করব, তোর বাবাও আসছে, জলদি আয়। অব্র আর কোনো কথা বলল না। সে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসলো। অনুহি অব্রের ঠিক সামনে চেয়ারে বসে। অব্র খেতে শুরু করে। পাশে অবশ্য নেহালও আছে। অব্র খাচ্ছে আর এদিকে অনুহি অব্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, যে ছেলে এত কিছু বলি সে কোনো রিয়েক্ট করে না, আর আজ সারাদিন কেমন ব্যবহার করছে। কিন্তু অব্র ওদের এভাবে মারলো কেন? কি ডেঞ্জারাস অব্র। তানিয়া খেয়াল করে অনুহি খাচ্ছে না, বরং না খেয়ে অব্রের দিকে তাকিয়ে আছে। তানিয়া ভাবে অনুহির কাছে গিয়ে বলে, অনুহা এখন খেয়ে নাও, পরে অনেক দেখার সময় পাবে। ইস, মনে হয় কতকাল দেখোনি। কি প্রেম রে। অনুহি বেশ লজ্জা পায়, সাথে সাথেই চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে নিল। তারপর খেতে থাকে। অভ্র তানিয়া ভাবির দিকে তাকায়। তানিয়া মিটমিট করে হাসছে। হাতের ইশারায় অভ্র বলল, কি হয়েছে? কিছু না, খাও। সবাই একসাথে খেতে থাকে। খাবার শেষ করে অব্র সোজা ছাদে চলে আসে। ছাদে ডাকিয়ে আকাশ দেখছি, আর কানে ওয়্যারলেস ইয়ারফোন দিয়ে গান শুনছে। তখনই ওর মাথায় জোরে একটি গাঁটটা পড়ল। ও মা গো, ওই কে রে, এত জোরে মারলি? শালা, ট্রিট দেওয়ার ভয়ে বলিসনি যে তোর বিয়ে হয়েছে, তাও আবার ম্যামের সাথে? হারামি, তোর ব্যবস্থা করব আমি। ম্যামকে তুই বিয়েই করে ছাড়লি। ও তুই? আসলে বন্ধু, এখানে একটা বিষয় আছে, যে জন্য তোদেরকে কিছু বলিনি। তোর বিষয়ের নিকুচি করে। শালা বেঈমান, কাহিনী কি বল আগে। নেহালের কথা বলে আবার অব্রের পিঠে কয়েকটা চড় মারল। অব্র নিজেকে সামলে নিয়ে বলে, ভাই থাম থাম, এইভাবে মারিস কেন? ব্যথা করছে তো। উফ, মেয়েদের মতো করিস কেন? ব্যথা দেওয়ার জন্যই তো মারা। তুই এমন একটা কাজ করতে পারলি বন্ধু? আরে আগে তো আমার কথা শোন। খালি বাদরামো, সব শোন আগে। তোকে বলবো বলবো করে বলা হয়নি রে। আচ্ছা বল, কাহিনীটা কি? আমি যা বলবো তা কাউকে বলবি না, প্রমিস কর। যদিও তুই বুঝতে পারলি এসব কথা কাউকে বলার মতো না। আব্বে হালা বল। অব্র ছাদের সাথে হেলান দিয়ে দাঁড়ানো, বুকে হাত বেঁধে নেহালকে বলে, ম্যামের সাথে আমার আনফর্চুনেটলি বিয়ে হয়। ওনার অন্য জায়গাতে বিয়ে হতে যাচ্ছিল, বাট ভুল করে আমার সাথে হয়ে যায়। এটা মায়ের কারণে। বর বিয়ের আগে ভেগে যায় প্রেমিকার সাথে। মা তখনই আমার সাথে ম্যামের বিয়ে দিয়ে দেয়। ভাবছিলাম তোদেরকে সারপ্রাইজলি ইনভাইট করে সব জানাবো।
খুশিও হয়েছিলাম ম্যামকে বিয়ে করে, কিন্তু সেই খুশিটা বাসুর ঘরে ঢোকার পরে নষ্ট হয়ে যায়। মানে ম্যাম এই সম্পর্কটা মেনে নেয়নি, তাই তোদের কিছু বলেনি। সাফ জানিয়ে দেয় সে আমাকে হাজব্যান্ড হিসেবে মেনে নিতে পারবে না। আমি যেন কোনো অধিকার না দেখাই, তাকে যেন স্পর্শ না করি, বরং তাকে ডিভোর্স যেন দিয়ে দিই। সব কিছুর পর কোন খুশিতে তোদেরকে বলবো যে আমি ম্যামকে বিয়ে করেছি? জানিস, মাসখানেক হলো বিয়ে করেছি, এখনও আমরা এক বিছানাতে ঘুমাইনি। তাকে আমি টাচ করিনি, সেইভাবে আলাদা ঘুমাই। যাই হোক, সব মিলিয়ে তোদেরকে বলবো কিভাবে বল? সেই তো ডিভোর্স দিতে হবে, তখন সব স্বাভাবিক। মাঝখান থেকে যদি জানা এরপর ডিভোর্স হলে কি মুখে তোদের সামনে যাব আমি বলতো? কি বলিস এসব? এমন হয়ে থাকিস? হুম। আচ্ছা বুঝলাম, কিন্তু এভাবে কতদিন চলবে? তোর কষ্ট হয় না? হলেই বা কি করার আছে? ম্যামের মনে আমার জন্য জায়গা করার চেষ্টা করছি। এরপর যদি না পারে তাহলে তো কিছু করার নেই আর। চেষ্টা কর, ইনশাআল্লাহ পারবি। ডিভোর্স হবে না, দেখবি। চেষ্টা করছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কিন্তু রাজের কি খবর? ওহ, আর বলিস না, রাজ তো সেখানে অজ্ঞান হয়ে যায়। পরে ওর বাবার লোক এসে ভার্সিটির সবখানে তোকে খুঁজেছে। আমরা তো ভয়ে চলে আসি। হাওয়া বিশাল গরম রে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তবে মনে হয় রাজ কোমাতে যেতে পারে। নতুন বা হাত তো নষ্ট করে দিয়েছিস, কি হয় কে জানে। ওর ব্যবস্থা ঠিকই করেছে। শালার জন্য মেয়েরা ভালো মতো ভার্সিটিতে আসতে পারে না, সব সময় মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করে। আর ড্রাগ সেল করবে তাই না? ওর ড্রাগ সেল করাচ্ছি। ঠিক বলে করেছিস, কিন্তু ওর বাপ কি তোকে ছেড়ে দিবে? ওর বাবা তো এমপি, বুঝিস কিন্তু। সারাদিন যেহেতু কিছু হয়নি, তাহলে আর কিছু হবে না, আর হলে সেটা দেখা যাবে। দুজন আরো কিছু সময় গল্প করে চলে যায়। নেহাল ওর বাড়িতে চলে যায়। অব্র 12টার দিকে রুমে আসে। রুমের লাইট অন করে দেখে অনুহি বিছানায় বসে ফোন চাপছে। অব্র হাতে মুখে পানি দিয়ে পড়ার টেবিলে আসলো। লাইট অফ করে টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়তে বসছে। অনুহি ফোন চাপা বাদ দিয়ে অব্রকে দেখছে। অব্র সেটা বুঝতে পেরে মনে মনে বলল, এই ম্যামের আবার হলো কে? এভাবে সব সময় তাকিয়ে থাকছে কেন বুঝলাম না। অব্র তেমন কিছু ভাবে না, কারণ অনুহি যে রাগী আর কঠিন মনের মানুষ তাতে মনে হয় না কখনো অব্রের প্রতি ভালোবাসা তৈরির মনে ভিতরে। রাত 2টা অবধি পড়ল অব্র, কিন্তু অনুহি ঘুমায়নি। অন্য দিন তো অনুহি ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে অনুহির কি হলো? এইসব ভাবনা বাদ দিয়ে অব্র ঘুমানোর জন্য ফ্লোরে পাতা আর তার কাঁথা বালিশ নিতে বেডের কাছে আসলো। এখানে এসে তো অব্র অবাক, কারণ একটা কাঁথা একটা বালিশ রাখা, যা অনুহির পিঠের নিচে, আর কাঁথাটা গায়ের উপর। অব্র অনুহির দিকে তাকায়। অনুহি মিটমিট করে হাসছে। ধীর গলায় অব্রকে বলে, অব্র, যেটা ফ্লোরে বিছাবে ঘুমাবা সেটা নেই, তাহলে গেল কোথায়? অব্র রুমের ভিতরে অনেক জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও পেল না। অনুহি চুপচাপ ফোন চাপছে। যা একটা কাঁথা ও বালিশ আছে সেটা অনুহির কাছে। অব্র টেবিলের কাছে এসে চেয়ারে বসলো। অনুহিকে প্রশ্ন করলো, তুমি কি কিছু খুঁজছো? আর একটা বালিশ আর কাঁথা কোথায়? নাই মানে জানি না। নাই মানে জানেন না কেন? আমি কি ঘুমাবো না? হ্যাঁ, ঘুমাবা তো। তো কোথায়? নিচে ফ্লোর ঠান্ডা, কাঁথা ছাড়া ঘুমানো যাবে না। তো বিছানায় ঘুমাবা। বিছানায় মানে? আর বিছানায় ঘুমোতে গেলেও তো আর একটা বালিশ লাগবে। আর তাছাড়া আপনি নিচে ঘুমাবেন, কাঁথা ছাড়া নাকি? আমি কখন বললাম নিচে ঘুমাবো? তাহলে ভাবির কাছে? গাধা, এসব লাগবে না। তুমি বালিশে মাথা দিয়ে ঘুমাবা, আর আমি তোমার বুকে মাথা দিয়ে ঘুমাবো। পারবো না, আর একটা বালিশ কাঁথা আনি। কেন? এমনি। অব্র বাইরে চলে আসে। সারা রাত ছাদে কাটিয়ে দেয়। ছাদের দরজা আটকে দিয়ে বসে বসে ফোনে গেমস খেলে সময় কাটিয়ে দেয়। অনুহি একবার উঠে সারা বাড়ি খুঁজে অব্রকে ফোন করে, কিন্তু অব্র রিসিভ করে না। অনুহি অনেক রাগ লাগছে। অব্র অনুহিকে ইগনোর করছে, তবে অব্র এমন ইগনোর করে বেশ মজা পাচ্ছে। সকাল হলো। অব্র রুমে আসে। অনুহি যেভাবে বসেছিল রাতে সেভাবেই বসে ঘুমিয়ে গেছে। অব্রের উপস্থিতি টের পায় সে, চমকে ওঠে। তাকিয়ে দেখে অব্র দাঁড়িয়ে আছে। অব্রকে দেখে অনুহি বলল, সারা রাত কোথায় ছিলে? ছাদে। কেন? না ঘুমিয়ে বাইরে কেন থাকবে?
আমার ইচ্ছা। এভাবে কথা বলছো কেন? এটাও আমার ইচ্ছা। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। কি হয়েছে তোমার? হ্যাঁ, নাথিং। অভ্র, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। করছি তো। ধুর, তোমার সাথে কথা বললেই এমন করো। অনেক ভাব বাড়ছে, তাই না? ঠিকমতো সেধে সেধে কথা বলছি তো, তাই খুব ভাব বাড়ছে, তাই না? আজব, আমি কি একবারও বলেছি নাকি যে আপনি এসে কথা বলুন? আপনি কথা না বললে আমার ভালো লাগে না। আপনার কথা শোনার জন্য আমি বসে আছি নাকি? আর লিসেন, আপনি না আপনার এই রাগ মেজাজ দেখানো বন্ধ করেন আমার কাছে। আপনার অনেক মানুষ আছে এইসব দেখার, আমি না। আমাকে এইসব মেজাজ দেখাতে আসবেন না। আপনাকে আমি বউ হিসেবে মানি না। সো এখন থেকে আপনার এইসব রাগ মেজাজ, খারাপ অভিমান যারা ইচ্ছে তারই দেখাবেন, বাট আমার কাছে না। এসব দেখার সময় আমার নেই। মনে রাখবেন, পরের বার ভুল হলে ঠাস করে চর বসিয়ে দিব গালে। অব্রের কথাগুলো শুনে অনুহি চুপ হয়ে যায়। অনুহি ভাবতে পারে না অব্র তাকে এভাবে কথাগুলো বলবে কখনো। অনুহি বুঝতে পারে না অব্র তার থেকে দূরে সরে যাচ্ছে। অব্রকে সে ভালোবাসে, কিন্তু অব্রের সাথে এতদিন সে নিজ থেকে ইচ্ছে করেছে। অব্র খেপাতে, রাগাতে, বকাঝকা দিতে বেশ ভালো লাগতো। সে ভাবতো অব্র তো নিজেরই মানুষ, তার সাথে যা ইচ্ছে করলে বাকি। কিন্তু ভালোবাসার মানুষ, ভালোবাসা এই সব কিছু তখন সুন্দর ও একটা মর্ম বোঝা যায় যখন থাকতে দুটোই মূল্য দিতে হয়। না হলে ভালোবাসা তো কষ্টই হবে, সাথে ভালোবাসার মানুষটাকে হারিয়ে যাবে। অনুহি অনেক খারাপ লাগতে লাগে। অনুহি অনেক কান্না পাচ্ছে। অব্র তার সাথে এভাবে কথা বলতে পারবে কখনো ভাবেনি। অব্র গোসল করে বের হয়। শার্ট পরে যখন বাইরে বের হবে তখনই বাড়ির দরজায় বেশ জোরে জোরে ধাক্কানোর শব্দ শুনতে পায় সবাই। কেউ দরজা ধাক্কা দিয়ে খুব জোরে, মনে হয় ভেঙেই ফেলবে। অনুহি উঠে আসলো। কে এভাবে দরজা ধাক্কা দিচ্ছে? দেখো তো কে। দেখছি। অব্র গিয়ে দরজা খুলে দিল। দরজার সামনে 10 জন পুলিশ দাঁড়ানো। থানার অফিসার তুহিন অব্রের দিকে তাকালো, পাশে থাকা জুনিয়রদের বলল, এটাই কি অভ্র? এই শালা সরে বাচ্চা, চল শ্বশুর বাড়ি গিয়ে ভালো মন্দ খাবি, আর আমরা তোকে আদর করে খাওয়াবো। এমপির ছেলে রাজের গায়ে হাত দিয়েছিস, ওর অবস্থা তো 12টা বাজিয়ে দিয়েছিস। তোর তো খুব খারাপ অবস্থা হবে রে। দেখি তোর বাপ কিভাবে ছাড়িয়ে নিয়ে যাই। অব্র তুহিনকে চেনে না, নতুন এসেছে এই থানায়। তুহিনের কথা শুনে অব্রের তো মাথায় রাগ উঠে যায়, কিন্তু তুহিন কোনো সুযোগ না দিয়ে অব্রের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে শুরু করলো। বাড়ির সবাই এগিয়ে আসে। সবার আগে অনুহি দৌড়ে এসে বলে, আমার স্বামীকে কেন নিয়ে যাচ্ছেন? ও তো কোনো দোষ করেনি, সব দোষ করেছে ওই রাজ। আমাকে সে অনেক বাজে কথা বলেছিল। একজন হাজব্যান্ড হিসেবে সে কি তার স্ত্রীকে বাঁচাবে না বলুন? রাজের নামে আমরা কেস করিনি বলেই তো ওর কপাল ভালো। দেখুন ম্যাম, সামনে থেকে সরেন। স্ত্রীকে বাঁচানো দোষের না, কিন্তু আপনার হাজবেন্ড পরে যা করেছে সেটা কি অ্যাটেম্প টু মার্ডার পর্যায়ে চলে গেছে। সামান্য কারণে ভিকটিম মরেনি, সেটার কেস তো এখন হয়ে গেছে। পুলিশের কাজ করতে দেন। আমার বাবা চেয়ারম্যান, আমার চাচু কিন্তু মেয়র। আমি চাইলে আপনার চাকরি কেড়ে নিতে পারি। আপনি যাদেরকেই ফোন করেন না কেন, এমপির লোক তাদেরকেই তুলে নিয়ে যাবে। আপনারা জানেন না আপনারা কত বড় কাজ করে ফেলেছেন। কোনো উকিলও এসে তাকে জামিন করাতে পারবে না। এমপি বলেছে আমাকে অভ্রের জন্য সব ধরনের স্বাধীনতা দিয়ে দিয়েছে। অফিসার, আমার ছেলেকে ছেড়ে দিন। আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আমাকে আপনি চিনেন না। দেখুন, এমপি হলো একটা মাস্তান। আপনি পাওয়ার দেখাবেন, আপনার পরিবারের লোকজন মরবে, তাই নিজের ভালো জন্যে চুপচাপ থাকবেন। আর কেউ কোনো কথা বলার সুযোগ পেল না। পুলিশ অফিসারের শুনলো না কিছু, সোজা অব্রকে জিপে তুললো। এক টানে অব্রর বাড়ির সামনে থেকে নিয়ে আসে। অনুহি চিৎকার করে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, সব কিছু আমার জন্য হয়েছে। সেদিন যদি অমন করে না যেতাম তাহলে আজকে এটা হতোই না। আমি আসলেই অভ্রের যোগ্য না। কি বলো তুমি? চুপ থাকো, যা হবার হয়েছে। অভ্রকে থানা থেকে বের করতে হবে। ভয় হচ্ছে, অভ্রকে থানায় রাখবে নাকি এমপির কাছে পাঠাবে? যদি এমপির কাছে যায় তাহলে অভ্রকে হয়তো আর বেঁচে ফেরানো হবে না। এইভাবে কেন বলছো? আমার ছেলেকে বাড়িতে আমি দেখতে চাই। আয়ান, চল তো দেখি উকিলের কাছে যাই, সে কি করতে পারে। চলো বাবা। ওনারা বাড়ি থেকে বের হয়।
অনুহি তার বাবাকে কল করছে। এদিকে অব্র বসে আছে জিপে। যা ভেবেছিল তাই। অব্র থানায় না গিয়ে যে নন্দিন নিয়ে যেতে থাকে। অব্র কি করবে? তুহিনকে ডাক দেয়। স্যার 1 মিনিট কথা বলার জন্য আপনার ফোনটা দিবেন? ফোন দিয়ে কি করবি? তুই কোনোভাবেই জেল থেকে বের হতে পারবি না। তোকে বের হতে দেব না। রেডি থাক খারাপ কিছুর জন্যে। আরে স্যার, আমি শুধু ফোন চেয়েছি। আমি কি বলেছি নাকি নিজেকে ছাড়ানোর জন্য ফোন লাগবে? কিন্তু তোকে ফোন দেওয়া যাবে না। তোকে কখনোই ছাড়বো না, ছাড়া হবে না। যাকেই ফোন দিস অন্তত এমপি তাকে ছাড়বে না। অব্র মুচকি হাসলো। অব্রের হাসির কারণ বুঝতে পারলো না তুহিন, কিন্তু ফোনটা দেয় না অব্রের কাছে। অব্র হেলান দিয়ে বসলো। বেশ আরামেই বসে আছে অব্র। অব্রের এমন শান্ত মেজাজ দেখে পুলিশরা বেশ অবাক হয়, কিন্তু কিছু না বলে সামনে যেতে থাকে। হঠাৎ দূরে দেখতে পায় কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। অব্র শব্দ করে হাসে। তুহিনকে বললে, শোন, আমাকে ছাড়ানোর জন্য কোথাও ফোন করা লাগে না, এমনিতেই আমি ছাড়া পেয়ে থাকি। তবে তুই আমাকে বাড়ি থেকে এইভাবে আনার জন্য অনেক ধন্যবাদ। আমার বউকে বোঝাবো এবার ভালোবাসা কাকে বলে। বুঝুক সে ভালোবাসা হারালে কষ্ট কিভাবে পেতে হয়। স্যার, সামনে কতগুলো গাড়ি দাঁড়ানো, ওদের হাতে পিস্তল রাখা, কি করব? গাড়ি রাখিও না। স্যার, ওরা চাকাতে গুলি করবে, সামনে পিন ফেলে রাখা। আচ্ছা, গাড়ি রেখে সবাই পজিশন মতো দাঁড়িয়ে যাও। ওরা দেখি কি করতে চাই। তুহিনের কথা মতো জিপটা তাদের সামনে রাখা হয়। সবার মুখে সাদা মাস্ক পরা। ড্রাইভারের সাথে সাথেই বলে, স্যার, এরা তো রোলেক্সের গ্যাংয়ের লোক। স্যার, আমি পালাচ্ছি, আপনি কিভাবে বাঁচবেন জানি না। মানে আর কে সংস্থা? ওই হিংস্র গ্যাং যাদের ভিতরে কোনো মায়া নেই, যারা আর কে সংস্থা হয়ে কাজ করে? জি স্যার, ওদের মুখ দেখেন, রুমাল মাস্ক পরা সাদা রঙের, সেখানে লেখা রোলেক্স। জিপের গাড়িটা থামানো হয়। একটা ছেলে এগিয়ে আসে জিপের দিকে। জিপের পিছনে আরো কয়েকটা ছেলে এসে ঘিরে রাখে পুরো পুলিশ জিপ গাড়িটা। তুহিন ভয় পায়। এরা এখানে কেন? তাড়াতাড়ি এমপিকে ফোন করে তুহিন। স্যার, আমি ঝামেলাতে পড়েছি। অভ্রকে তুলে আনার পথে রোলেক্স গ্যাং আমাদের পথ আটকে রেখেছে। রোলেক্স গ্যাং মানে? এই ভয়ঙ্কর গ্যাং তোমার মতো এক ছোট্ট মানুষকে কেন আটকাবে? ফোন রাখ জলদি, না হলে ওরা তোকে তো মারবেই, আমাকেও মারবে। রাখ শালা। এমপি ফোন কেটে দেয়। ভয়ে ফোনটা আর হাতে নেয় না। তুহিনের কাছে আসে একটা ছেলে। তুহিন থেকে ফোনটা নিয়ে স্ক্রিনের দিকে তাকায়, তারপর বলে, জিপের ভিতর থেকে অব্র বলে ওঠে। সাকিব মুখ থেকে রুমালটা সরালো। অব্রের কথায় কিছুটা বিরক্ত হয়, তারপর ঝাড়ি দিয়ে বলে, জিভে বসে কি করছিস? ওদের রক্ত খা। রক্ত? অব্র হাসতে হাসতে জিপ থেকে নামলো। হ্যান্ডকাপের উপর যে লক আছে সেটা সাকিব গুলি করে। লক খুলে যায়। অব্র হাতের 5টি আঙ্গুল ফুটাতে থাকে, আলসেমি ঝাড়তে থাকে। তারপর তুহিনের কাছে যায় সে। তুহিন রাস্তার উপর মাথায় হাত দিয়ে বসে আছে। সাথে আরো 9 জন পুলিশ সারিবদ্ধভাবে বসা। অব্র তুহিনের কাছে যে বসলো। তুহিনের কোমর থেকে পিস্তলটা বের করে বলল, কি যেন বলেছিলেন অফিসার? আমাকে কেউ ছাড়াতে পারবে না? কারো বাপের ক্ষমতা নেই আমাকে ছাড়ানোর। এমপির কাছে ফোন দিলেন, কি বলল? আসলে মানে আমি কে আমতা শুরু করলে হবে? বলেন, কিছু বলেন। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি বুঝিনি আপনি রোলেক্স গ্যাং এর লোক, আর কি সংস্থা চালান আপনারা। আমি এটা জানতাম না। প্লিজ ভাই, ছেড়ে দিন। রোলেক্স গ্যাংয়ের লোক আমরা? এই সাকিব ভাই, এই অফিসার বলে কি রোলেক্স গ্যাংয়ের লোক না রে? আমরা কি সেটা তুই জানতেও পারবে। আবির, সময় নেই, কি করবি পুলিশটারে? এটাকে বাঁচিয়ে রাখবো ভাই, আমার কাজে লাগবে। আর এর বাড়িতে কে কে আছে? মনে হয় বউ আর বাচ্চা আছে। এটা একটা। ও, তাদের উপরে নজর রাখো। 2 জন ছেলে লাগিয়ে দাও। আমার কাজ সঠিকভাবে না করলে সোজা ওদেরকে শ্যুট করে দিবা। ভাই না, আমি কাউকে কিছু বলবো না। কেউ কিছু জানবে না। আমি সব কাজ করে দেব। তবু আমার বউ আর ছোট বাচ্চাকে কিছু করবেন না। আপনার পায়ে পড়ি। গ্রেট, বাট ভাই তোমরা জানলে কি করে আমাকে পুলিশ ধরেছে? এটার অ্যান্সার তুই ভালো করে জানিস। গেলাম তাহলে। সাকিবের কথা বলে সেখান থেকে চলে যেতে থাকে। অব্র তুহিনের পিস্তলটা হাতে নিয়ে গুলির কাট করে ট্রিগারে চাপ দেয়। কয়েক মিনিটের বাকি 9 জন পুলিশ অফিসার সেখানেই শেষ। সাকিব অব্রের দিকে তাকিয়ে বলে, তুই আর ভালো হলি না আবির। কি দরকার ছিল এদেরকে মারার? লাগবে আমার এটাকে, বাকিদের না। ছেদ।
অব্র পিস্তলটা তুহিনের কাছে দেয়। তুহিন হাত পা কাঁপছে, চোখের সামনে ওর সহকারীদের লাশ পড়ে আছে। তুহিন কাঁপা কাঁপা হাতে কোনো রকম পিস্তলটা কোমরে গুজলো। অব্র হাসতে থাকে। সাকিবরা অব্রের উপর গত দিনের ঝামেলার পর থেকেই নজর রেখেছিল, সেই জন্য অব্রের পুলিশে ধরায় ওরা চলে আসে। অব্র সেটা জানে। সাকিবরা লাশগুলো নিয়ে চলে যায়। অব্র তুহিনের কাছে যেয়ে তুহিনকে বলল, শোনেন, আপনাকে বাঁচিয়ে রাখলাম কেন বলেন তো? জানি না। ভয় পাচ্ছেন কেন? উঠে বসুন, রিল্যাক্সে কথা শুনুন। বলুন স্যার। শোনেন, আপনি তো থানাতেই যাবেন। সেখানে আমার বাড়ি থেকে লোক আসবে খুঁজতে। আপনাকে জিজ্ঞেস করবে আমি কোথায়। কি উত্তর দিবেন? বলবো কোর্টে চালান করে দিয়েছি। তারপর যদি সেখানে খোঁজ নিয়ে আমাকে না পায়, তখন কি করবেন? তখন বলবো আমরা জানি না, কোর্টে চালান করে দিয়েছি। সেখান থেকে এমপি হয়তো অভ্রকে নিতে পারে, সেটা তাদের ব্যাপার। আমার যা দায়িত্ব ছিল সেটা করেছি। ওকে, আপনার কাজ হলো কে খোঁজ নিচ্ছে আমার ব্যাপারে সেটা আমাকে জানানো। আপনার নাম্বার দিয়েছেন, আমি কল করব। তবে কেউ যদি জোর করে আপনি বলবেন কিছুই জানি না, তাকে ফিরিয়ে দিবেন। আচ্ছা স্যার, আমি সব ডিটেলস জানাবো। আপনি শুধু আমার পরিবারের কাউকে কিছু করবেন না, বলুন প্লিজ। আমার কাজ যদি ঠিক মতো হয় তাহলে তারা বেঁচে হবে স্যার, সব হবে। আচ্ছা, এখন 2000 টাকা দেন। টাকা মানে? মানে স্যার? সে কি, পুলিশ ঘুষ খায়। বাইক গাড়ি নিয়ে গেলেই রাস্তায় পুলিশ ধরে জরিমানা করে, ওপেন টাকা নেয়। আর আমি 2000 চাইছি বলে কপাল কুঁচকাচ্ছেন? এটা তো কথা না। সরি স্যার, নেন 2000। এখন যান। তুহিন দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তারপর অব্রের বাড়ি থেকে 1 ঘন্টার ভিতরে থানায় সব লোক চলে আসে। অনুহি সহ তার বাবা মা, অব্রের বাবা উকিলকেও নিয়ে গিয়েছে। পুলিশ অফিসার তুহিন কি করবে বুঝতে পারছে না। আশরাফ সাহেব বলেন, অফিসার, আমার ছেলেকে ছেড়ে দিন। কে আপনার ছেলে? মজা করেন আপনি? আপনি বাসা থেকে কিছু সময় আগে আমার হাজব্যান্ডকে তুলে নিয়ে আসছেন, যেখানে দোষ করলো এমপির ছেলে, আর আপনারা তাকে না ধরে আমার হাজব্যান্ডকে ধরে আনছেন। এখন বলেন কে তাদের ছেলে? এই আস্তে কথা বলেন, এটা থানা। হ্যাঁকে আপনাদের ছেলে বললেন তো? অফিসার, আমার ছেলে অভ্র, তাকে ধরে আনছেন। কইছে? ওই অভ্র, তাকে তো কোর্টে চালান করে দিয়েছি। আমি বাকিটা জানি না। রাস্তায় কি হবে না হবে সেটা রাস্তাতেই। মানে কি? আপনি এইসব কি বলছেন? আমাদের ছেলে কি গায়েব হয়ে যাবে নাকি? আপনি দায়িত্ব নেবেন না? আমি কেন নেব? আমার কাজ অপরাধী ধরা, তারপর তাকে কোর্টে পাঠানো। সেখানে যেতে যেতে যদি প্রবলেম হয় সেটা গাড়িতে থাক, পুলিশেরা বুঝবে। 24 ঘন্টার ভিতরে আমার হাজব্যান্ডের খবর যেন আমরা পাই। আমরা কোর্টে যেয়ে খোঁজ নিচ্ছি, দেখি যদি না পাই না তাহলে আপনার হিসেব দিতে হবে বলে দিলাম। সবাই থানা থেকে বের হয়ে আসে। তুহিন কি করবে বুঝতে পারছে না। হঠাৎ ওর ফোন বেজে উঠেছে। তাকিয়ে দেখে আননোন নাম্বার। তুহিন রিসিভ করে। কি ব্যাপার তুহিন সাহেব? আমি অভ্র, চিনতে পারছেন নাকি? স্যার আপনি? উফ, কি যে কষ্টে আছি। আপনার পরিবারের সবাই এসেছিল, বিশেষ করে আপনার স্ত্রী তো অনেক ক্ষেপে গেছে। আমাকে 24 ঘন্টার সময় দিয়েছে। যদি আপনার খবর না দিতে পারি তাহলে কি হবে? আমাকে শাসিয়ে গিয়েছে। স্যার কিছু একটা করেন। আপনি আপাতত বলে যাবেন কিছুই জানেন না, বাকিটা দেখছি আমি। অব্র ফোন কেটে দেয়। তুহিন মনে মনে বলে, ধুর, কেন যে এমপির কথা মতো আমি কাজটা করতে গিয়েছিলাম। আমি কি জানতাম রোলেক্স গ্যাংয়ের লোক অভ্র। ধুর, ভালো লাগে না। অনুহি বাসিটিতে আসে। নিহালকে ডাকে। নিহাল জানে অনুহি এখন তার ভাবি হয়। নিহালের খুব লজ্জা পাচ্ছে অনুহির সামনে। অনুহি বলে, অভ্রকে পুলিশ ধরে নিয়ে গেছে রাজকে মারার জন্য। কি বলেন এটা? হ্যাঁ। আচ্ছা নেহাল, একটা কথা বলো তো। কি কথা ম্যাম? অভ্রকে দেখেছিলা রাজকে কিভাবে মারতে? অভ্রকে কতটা ভয়ঙ্কর লাগছিল, দেখছিলা? হ্যাঁ ম্যাম, অভ্র তাকে বাজেভাবে মেরেছে। একদম সাইকো টাইপ, তাই না? আরেকটা জিনিস খেয়াল করেছো? কি ম্যাম? অভ্রকে যে নয়ন মাস্তান তুলে নিয়ে যায়, তারপর থেকে নয়নকে আর দেখেছো? না ম্যাম, কিন্তু কেন? অভ্র কি অনেক রাগী? সে কি পাগলের মতো আচরণ করে রাগলে? না ম্যাম, আমি অভ্রকে কখনো রাগতে দেখিনি। সেদিনের আগ থেকে অভ্রকে সবসময় হেসে নতুন বা
মন খারাপ করে কথা বলতে দেখেছি, তাকে কখনো রাখতে দেখিনি। সে যত সম্ভব নিজেকে শান্ত রাখে। কি হয়েছে? না কিছুই না, থানায় গিয়েছিলাম, পুলিশ অভ্রের কোনো খোঁজই দিচ্ছে না। কি যে ঝামেলাতে পড়লাম, সব কিছু আমার জন্যই হয়েছে। কেন যে সেদিন শাড়ি পরতে গেলাম। যা হবার হয়েছে, আমরা দেখছি, অভ্রের খোঁজ নিব, আপনি চিন্তা করবেন না ম্যাম। অনহি চলে যায় সেখান থেকে। বুঝতে পারছে না সে কি করবে। অব্র কোথায়? অব্র ডিস্ট্রিক্ট জজ আদনান সাহেবের বাড়ি বসে আছে। আদনান সাহেব অব্রির সামনে বসে পত্রিকা পড়ছে। অব্র চায়ের কাপে চুমুক দিচ্ছে। তারপর আবির, বলো কি খবর? স্যার, আপনার বাসায় কিছুদিন থাকবো। থাকো। কে বারণ করছে? তোমাদের ম্যাম ভালো রান্না করতে পারে, আর আমাদের মেয়ে নীলা ভালো মাংস খিচুড়িও রাঁধে, বেশ হবে। অব্র হাসলো। আদনান সাহেবের সাথে অব্রের অনেক আগে থেকেই খাতির। যখন থেকে আদনান সাহেব ছাত্র আন্দোলনের সময় পুলিশদের সামনে পড়ে মার খাচ্ছিল, তখন অব্র এগিয়ে আসে। পুলিশদের বিরুদ্ধে সবার মাঝ থেকে একটি আন্দোলন চালিয়ে যেতে বলে। পরে অব্রের কথা মতো আরও কয়েকটা ছেলে আদনান সাহেবকে সেভ করে। এরপর থেকে অব্র উনি ভালো ছেলের নজরে দেখেছে। অব্রের জন্য তিনি ডিস্ট্রিক্ট জজ হতে পারে, সাথে মেয়রও হয়ে গিয়েছে। অব্রকে তিনি বেশি আদর করে। অব্র বাড়ির চারপাশে হেঁটে দেখছিল। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে বই পড়ছে নীলা। অব্র সেখানে যায়। নীলাকে বলল, এই হলো মেডিকেল স্টুডেন্টদের সমস্যা, সারাদিন খালি বই নিয়ে বসে থাকবে। একটু পৃথিবীর দিকে তাকাও, পৃথিবীটা কত সুন্দর। কিন্তু আমার তো বইয়ের ফাঁকেও সৌন্দর্যতা আছে। পৃথিবীর সব কিছু রাসায়নিক বিক্রিয়ার মতো মনে হয়, বুঝেছেন? শুনলাম অনেক সুন্দর খিচুড়ি রান্না করতে পারেন। মেডিকেলের স্টুডেন্ট সার্জারি অপারেশন ছাড়া রান্না করতে পারে, জানতাম না তো। কেন পারবে না? মেয়ে হয়েছি, যদি মাধুর্যতা দিয়ে নাইবা রাখতে পারি তাহলে কেমন লাগবে? আমি সবই পারি। সেটাই তো, আমি কিছুই করতে পারি না। আচ্ছা, আপনার সাথে বাবার এত খাতির কেন? সব সময় বাবা আপনার কথা বলে বাড়িতে। মাঝে মাঝে মনে হয় আমরা কেউ না, আপনিই সব। ওটা স্যারের ভালোবাসা, ভালোবাসেন বলেই হয়তো বলে বেশি বেশি। আচ্ছা, পড়েন আপনি। অব্র চলে যায় সেখান থেকে। অনহির কথা মনে পড়ছে। কি করছে মেয়েটা কে জানে। অনহি পরের দিন থানাতে আসে, সাথে নেহালও আছে। পুলিশের সামনে এসে বলে, কোর্টে খোঁজ নিয়েছি, অভ্র নামের কেউ আসেনি সেখানে। আমার হাজবেন্ড কোথায়? দেখুন ম্যাম, আমি জানি না আপনার হাজবেন্ড কোথায়। আমার 4 জন পুলিশ অফিসারও নিখোঁজ। তবে যতদূর ধারণা করা যাচ্ছে এটা এমপির কাজ। আমাদের পুলিশদেরও কোনো পাত্তা নেই। এমপি হয়তো আপনার হাজবেন্ডকে নিয়ে গিয়েছে। যদি খারাপ কিছু হয় সেটাও আমি জানি না, কিছু করার নেই আমার। তুহিনের কথা শুনে অনহি ধপ করে চেয়ারে বসে পড়ে। চোখ দিয়ে পানি পড়া শুরু করে। বুকের ভেতর ওর চিনচিন ব্যথা হতে শুরু করে দিয়েছে। কাঁপতে কাঁপতে তুহিনকে বলে, স্যার প্লিজ আমার হাজবেন্ডকে এনে দিন। আমি কিভাবে থাকবো ওকে ছাড়া? কেন এমন হলো? কেন তার সাথে এমন হলো? আমার রাজকে নিয়ে কোনো অভিযোগ নেই, কিছুই নেই, তবুও আমার হাজবেন্ডকে ফিরিয়ে এনে দিন। আমার অনেক কষ্ট হচ্ছে। তুহিন চুপচাপ বসে থাকে। অনহির কান্না দেখে খারাপ লাগছে, কিন্তু সে এতক্ষণ অব্রের শেখানো কথাগুলো বলছিল। অনহি কি বলে সেগুলো রেকর্ড করে অব্রের কাছে পাঠিয়ে দিতে থাকে। অব্র উপাস থেকে অনহির সব কথাগুলো শুনছে। খারাপ লাগছে তার, তবু মন গলার মতো যেন কিছুই হয়নি অব্রের। ম্যাম কাঁদবেন না, আমরাও খোঁজ নিয়েছি, কিন্তু কোনো খোঁজ মিলছে না। কি করব বলেন? জানি না, অভ্রকে আমার চাই চাই চাই। আমি কিচ্ছু জানি না, অভ্রকে এনে দাও। নেহাল অনহিকে নিয়ে চলে যায়। অনহি একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। 3 দিন কেটে যায়। অনহি সারাদিন কাঁদে, ভার্সিটিতেও যায় না তেমন। অনহি রুম থেকে বের হয় না, পাগলামি করে অনেক। রোজ একবার করে থানায় যাবে, তুহিনকে রিকোয়েস্ট করবে খুঁজে দেওয়ার জন্য, কিন্তু তুহিন কিছুই বলতে পারে না। এমপিকে খুঁজে পাওয়া যায় না। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে, কোনো জায়গায় পায়নি। অনহি বুঝে ফেলেছে তার অব্র আর বেঁচে নেই। সে অব্রকে হারিয়ে ফেলেছে। এদিকে অব্র দিব্যি আছে। 15 দিন কেটে যায়। অব্র সব খবর জানে। অনহি কি কি করছে, কতটা কাঁদছে, সব কিছুই জানে অব্র। অব্র চলে আসার প্রস্তুতি নেয়। তখনই আদনান সাহেব বলে,
আবির, এমপি রাজীব আছে না, ওর ছেলেকেই তো পিটিয়েছো। এমপিকে সরাতে হবে, পারবে? পারব। কাজটা কিন্তু অনেক রিস্কের, অনেক গার্ড থাকবে, কিভাবে সম্ভব? আপনি খালি পুলিশ সামলে নিয়েন, না হলে আমি চাই না পুলিশ মরুক। আচ্ছা ঠিক আছে, রাজীবের নামে যে 5টা ধর্ষণের মামলা আছে সেটা নিশ্চয়ই জানো? হ্যাঁ, কেন জানবো না, শালার টাকা দিয়ে কেসটা চাপা দিয়েছে। আচ্ছা, আমি সব ব্যবস্থা করে যাচ্ছি, তবে আরও একটা কাজ আছে। কি কাজ? আমি দেশের বাইরে যাচ্ছি, দায়িত্ব সব তোমার। আমি সাকিবকে সব বলে দেব, সে পুলিশের বিষয়টা দেখবে। হ্যাঁ। দেশের বাইরে শুধু আমি না, তোমার ম্যামও আছে সাথে, মানে আমি আমার ওয়াইফ একসাথে যাব। কিন্তু নীলার মেডিকেল পরীক্ষা, আর তোমার বাসা থেকে মেডিকেল কলেজ একদমই কাছে। নীলাকে তোমার সাথে নিয়ে যাও, সে ওখানে থেকে এক্সামটা দিক, এর মধ্যে আমিও এসে পড়বো। ঠিক আছে স্যার, চিন্তা নেই আপনার। আদনান সাহেব নীলাকে ডাক দেয়। নীলা আসে আদনান সাহেবের সামনে। নীলাকে বলে, তোমার এক্সাম কবে মা? 2 দিন পর। তাহলে তুমি আবিরের সাথে ওর বাড়িতে যাও, আমরা দেশের বাইরে যাচ্ছি। একা থাকলে কখন কি ঝামেলা হতে পারে, তাছাড়া মেডিকেল কলেজ ওর বাড়ি থেকে অনেক কাছেই, সে তোমাকে দেখে রাখতে পারবে। আচ্ছা বাবা। অব্র আর নীলা কিছু সময় পর বের হয়। আজকে অব্র নিখোঁজের 15 দিন হয়ে গেছে। অনেক চেষ্টা করে অব্রের হদিশ মেলেনি। অনুহি আগে থেকেই শুকিয়ে গেছে। 3 বেলা থেকে 1 বেলা খেয়ে শুয়ে থাকে। সারাদিন কান্না করে, ক্ষুধা লাগলেই ওর। হাসে না, রাগে না অনুহি। না চাওয়া সত্ত্বেও অব্রের জন্য বারবার কেঁদে ওঠে। কিন্তু কি করবে, পুলিশ সহ অনুহির প্রতি বিরক্ত হয়ে গেছে। 1-1.5 ঘন্টা ধরে থানায় বসে অনুহি শুধু কাঁদে। তুহিন সাহেব অনুহির জন্য টিস্যু বক্স কিনে রেখেছে অনেক। দুপুরে খাবার পর সবাই সোফাতে বসে আছে। দুপুর শেষ করে কলিং বেল বেজে ওঠে। অনুহি সে সময় উঠে রুমের দিকে যাচ্ছিল। কলিং বেল বাজতেই বলল, আমি দরজা খুলছি। অনুহি দরজার কাছে আসে। দরজা খুলতে সে অবাক, চোখের পলক পড়ে না তার। হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। আওয়াজ বের হয় না অনুহির, কারণ সামনে অব্র দাঁড়িয়ে আছে। অব্রকে দেখা মাত্রই অনুহি জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই চোখে পড়ে অব্রের হাতের দিকে। অব্র কারো হাত ধরে আছে, দেখে মনে হচ্ছে কোনো মেয়ের হাত। অনুহি সরে আসে। হ্যাঁ, সত্যি অব্র কোনো মেয়ের হাত ধরে আছে। অব্র হাসি দিয়ে বলে, হ্যালো ম্যাম, কেমন আছেন? অনুহি মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখতে থাকে সে। অব্র তখন বলে, পরিচয় করিয়ে দিই। নীলা, উনি হলেন আমাদের ভার্সিটির ম্যাম, আমার মায়ের বান্ধবীর মেয়ে। তোমার মতোই এসে থাকে, মানে এখান থেকে ভার্সিটি কাছে তো, তাই এখানেই থাকে। আর ম্যাম, এ হলো নীলা, আমার ফ্রেন্ড, আমার এক স্যারের মেয়ে হয়। অনু, দাঁড়িয়ে কেন? কি হয়েছে? কে এসেছে? দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে কি করো? মা, অভ্র। হ্যাঁ, অভ্র আবার খুঁজবে। মা, অভ্র এসেছে। কি, অভ্র এসেছে? অনুহি মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখতে থাকে সে। অব্র তখন বলে, দৌড়ে আসে বাড়ির সবাই। বাহিরে এসে দেখে সত্যি অব্র এসেছে। অব্রকে দেখা মাত্র সবাই এসে জড়িয়ে ধরে, সবার সাথে কথা শেষ করে। অব্র বলে, আমি ঠিক আছি তো, আমি এতদিন স্যারের বাসাতেই ছিলাম। স্যারের মেয়ে আসছে, নীলা, মেডিকেলে পড়ে, এক্সাম চলবে তো, তাই মেডিকেল কলেজ কাছে, সেই জন্য নিয়ে এসেছে। তোকে কত খুঁজেছি জানিস? আচ্ছা, ভেতরে তো ঢুকতে দিবে নাকি? আয়। ভিতরে এসে অব্র সবাইকে বুঝিয়ে বলে, তুহিন আমাকে নিয়ে যাচ্ছিল, জিপটা অ্যাক্সিডেন্ট করে, আমি সেখান থেকে পালাই। তুহিন ভাবে এমপির লোক নিয়ে যায়, তারপর ভয়ে আমি আর এদিকে আসিনি। তারপর নীলার সাথে সবার পরিচয় করিয়ে দিল। নীলাকে রেহানা বেগম আদর করে বেশ। নীলার হাত ধরে রেহানা বেগম বলে, আচ্ছা, যা হওয়ার হয়েছে। নীলাকে নিয়ে তোর পাশের গেস্ট রুমে যা, ওটা নীলার জন্য। ঠিক আছে মা, নীলা আসো। অব্র নীলার হাত ধরে আর ব্যাগ প্যাক করে উপরের দিকে যেতে থাকে। উনি কেবল দাঁড়িয়ে অব্রের কাজকর্ম দেখছে। সে ভাবছিল অব্র হয়তো তাকে নিচ থেকে জড়িয়ে ধরবে, বলবে, অনুহি, তোমাকে অনেক মিস করেছি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনুহি চেয়েছিল অব্র যদি সে খুঁজে পায় অব্রকে জড়িয়ে ধরবে শক্ত করে। তারপর বলতে চেয়েছিল, অব্র, তোমাকে অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি, আর কখনো তোমাকে চোখের আড়াল হতে দেব না। কিন্তু এরকম কিছুই হয়নি, বরং অব্র থেকে আবারও সে ইগনোর পাচ্ছে। অনুহির মেজাজ অনেক খারাপ, সব কিছু অসহ্য লাগছে। অনুহির দিকে অব্র একবারও তাকালো না। কি খারাপ ছেলে।
অনুহি উপরের ঘরে চলে যায়। পাশের রুম ক্রস করার সময় উকি দেয় অব্র নীলার রুম সাজিয়ে দিচ্ছে। পড়ার টেবিল বই দিয়ে সাজানো। নীলা অব্রকে বলছে, এই যে আপনি এবার রেস্ট নেন, অনেক দূর থেকে আসছেন। সমস্যা নেই, তোমারও তো রেস্টের দরকার আছে, কিন্তু রুম গুছিয়ে না দিলে রেস্ট নিতে পারবে না। হেল্প করলে কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। দুজনে কাজ করছে, এপাশ ওপাশ করে ছুটোছুটি করছে দুজন। হঠাৎ দুজন ক্রস করে দিয়ে মাথায় ঠুকল খায়। দুজন কপালে হাত দিয়ে একে অপরের দিকে তাকা। অব্র নীলার কপালে হাত দিয়ে বলে, অনেক লাগছে। আপনার মাথা অনেক শক্ত। আচ্ছা ওয়েট। উনি এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভিতর যাচ্ছে না সে। অব্র ভিতর থেকে বাইরে আসে। অনুহিকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে এক পলক তাকালো, তারপর দ্রুত সেখান থেকে দৌড়ে ফ্রিজের কাছে যায়। বরফ বের করে নিয়ে আবার দৌড়ে নীলার রুমে আসে। নীলা বিছানে বসা। অব্র নীলার কপালে বরফ লাগাতে থাকে। অনুহি আর সহ্য করতে পারছে না, নিজের হাজবেন্ড তার কেয়ার না নিয়ে অন্য কারোর মেয়ের কেয়ার নিচ্ছে। এই দৃশ্য দেখার জন্য কি অনুহি এতদিন অপেক্ষা করেছিল? অনুহি চলে আসে সেখান থেকে। অনেক মন খারাপ অনুহির। বালিশ জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে। নীলার কপালে বরফ লাগানোর সময় নীলা প্রশ্ন করে, আপনার নাম তো আবির, বাড়িতে সবাই অব্র বলে কেন? না মানে আমার তো দুটো নাম, আবির হাসান অভ্র। বাড়িতে সবাই অভ্র বলে, তুমিও সবার সাথে অভ্র বলবা। আচ্ছা ঠিক আছে। বেশ কিছু সময় পর অব্র রুমে আসে। অব্র দেখে অনুহি দ্রুত চোখের পানি মুছে নেয়। অব্র কিছু বলল না, নিজের মতো ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। মনে মনে অনুহি বলে, সে কেন আমার সাথে কথা বলছে না? কি হয়েছে ওর? অভ্র কি আর আমাকে ভালোবাসে না? সে কি নীলার প্রেমে পড়েছে?